সেদিন সকালে বিপিন রোদে পিঠ দিয়া বসিয়া ঔষধ বিক্রির হিসাবের খাতা দেখিতেছে। এমন সময় শান্তি পিছন হইতে এক প্রকার চুপি চুপি আসিল। উদ্দেশ্য বোধ হয় বিপিনকে চমকাইয়া দেওয়া বা অপ্রত্যাশিতভাবে তাহার সাহচর্যের আনন্দ দান করা। উদ্দেশ্য খুব সুস্পষ্ট না হইলেও সে এমনি প্রায়ই করে আজকাল। বিপিন ও শান্তির সঙ্গে মিলিতে মিশিতে পূর্বের মতো সংকোচ বা জড়তা অনুভব করে না। সামনে ছায়া পড়িতেই বিপিন পিছন ফিরিয়া চাহিয়া দেখিল শান্তি হাসি মুখে দাঁড়াইয়া। বিপিন কিছু বলিবার পূর্বে শান্তি বলিল, কি করছেন? বিপিন বলিল, এসো শান্তি, হিসেব দেখছি। একটা কথা বলতে এলাম, কাল চলে যাচ্ছি এখান থেকে। বিপিন আশ্চর্য হইয়া বলিল, কোথায় কোথায় যাবে? শান্তি হাসিতে হাসিতে বলিল, বাহ, কোথায় কি, আমার যাবার জায়গা নেই? এখানে কি চিরকাল থাকবো? বলেছি তো সেদিন আপনাকে, ও শ্বশুর বাড়ি যাবে। উনি আসবেন কাল সকালে। বিপিন চুপ করিয়া রহিল। দুই একটা কথা যাহা সে ঝোঁকের মুখে বলিতে যাইতেছিল চাপিয়া গেল। মেয়েদের ভালোবাসা লইয়া সে আর নাড়াচাড়া করিবে না। যাহা হইয়াছে যথেষ্ট। শান্তি বিবাহিতা মেয়ে, তাহাকে সে কিছুই বলিবে না ওসব কথা। শেষ পর্যন্ত উভয় পক্ষই কষ্ট পায়। না, উহার মধ্যে আর নয়। শান্তি যেন একটু দুঃখিত হইল। সে যাহা বিপিনের মুখে শুনিবার আশা করিয়াছিল তাহা না শুনিতে পাইয়া যেন নিরাশ হইয়াছে। বলিল, এখন আর অনেক দিন আসব না। বিপিন বলিল, কবে আসবে? তার কিছু কি ঠিক আছে? তা বেশ, যখনই আসি। আসি আর নাই আসি, আপনার আর কি? শান্তি এ ধরনের কথা কেন বলিতে আরম্ভ করিল, হঠাৎ কি জবাব দিবে এ কথার সে। তবুও বিপিন বলিল, না, আমার কিছু নয়, আমার কিছু নয়, তোমায় বলেছে। আমার খাওয়ার মজাটা তো সকলের আগে নষ্ট হলো। বৌদিদিদের বলে যাচ্ছি, সেসবের জন্য কিছু কষ্ট হবে না আপনার। তাহলে আর কোনো কষ্ট রইল না তো? বলা চলিত এবং বলিতেও ইচ্ছা হইতেছিল, শান্তি, তুমি চলে গেলে আমার এ জায়গা আর ভালো লাগবে না। দিনের মধ্যে সব সময় তোমার কথা মনে হবে। কেন আমায় আবার এভাবে জড়ালে শান্তি? বিপিন সে ধরনের কথার ধার দিয়াও গেল না। বলিল, তা তোমাদের বাড়ি যত্ন যথেষ্টই পেয়ে আসছি। তোমাদের বাড়িতে আশ্রয় না পেলে আমার এখানে ডাক্তারি করাই হতো না। শান্তি মুখ ভার করিয়া বলিল, আপনার কেবল ওইসব কথা। কি করছি আমরা? আপনি ব্রাহ্মণ, আমরা আপনাকে আশ্রয় দিয়েছি, অমন কথা বুঝি লোকে বলে। সত্যি, বলবেন না আর ও কথা, বলতে নেই। পরদিন শান্তির স্বামী আসিয়া তাহাকে লইয়া চলিয়া গেল। বিপিন ডিসপেন্সারি হইতে ফিরিয়া দুপুরে নিজের ছোট্ট চালায় রাঁধিতে বসিয়াছে। শান্তি সেখানে আসিয়া গলায় আঁচল দিয়া দুই পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, যাচ্ছি। যাচ্ছি বলতে নেই, বলতে হয় আসছি। যদি আর নাই আসি, বলতে নেই ও কথা। এসো, আসবে বই কি, বলছেন আসতে তো? তাহলে আসবো, ঠিক আসবো। শান্তি কথা শেষ করিয়া চলিয়া যাইতেছিল। বিপিনের মনে হঠাৎ বড় করুণা ও সহানুভূতি জাগিল ইহার ওপর। যাইবার সময় একটা কথা শুনিয়া যদি সে খুশি হয়, আনন্দ পায়। মুখের কথা তো, কেন এত কৃপণতা? সে বলিল, তুমি চলে যাচ্ছ, সত্যি মনটা খারাপ হয়ে গেল বড্ড। শান্তি বিদ্যুৎ বেগে ফিরিয়া দাঁড়াইল। বিপিনের দিকে পূর্ণ দৃষ্টিতে চাহিয়া এক ধরনের অদ্ভুত ভঙ্গিতে বলিল, আপনার মন খারাপ হবে, ছাই। বিপিন অবাক হইয়া গেল শান্তির চমৎকার ফিরিবার ভঙ্গিটি দেখিয়া। সে উত্তর দিল, ছাই না, সত্য, সত্য বলছি। শান্তি হাসি মুখে বলিল, আচ্ছা, আসি। কথা শেষ করিয়া সে আর দাঁড়াইল না।
পলকে প্রলয় ঘটাইয়া দিয়া গেল শান্তি। ইহাও ওই শান্ত মেয়েটির মধ্যে ছিল। বিপিন ভাবেও নাই কোনো দিন ওর এ অদ্ভুত নায়িকা মূর্তি এতদিন প্রচ্ছন্ন ছিল কেমন করিয়া। মেয়েরাও পারেও, ওদের ক্ষমতার সীমা নাই। অবস্থা বিশেষে দশমহাবিদ্যার মতো এক রূপ হইতে কটাক্ষে অন্য রূপ ধরিতে উহারাই পারে। শান্তি চলিয়া গেলে গোটা বাড়িটা ফাঁকা ফাঁকা ঠেকিতে লাগিল। রোজ সন্ধ্যার সময় শান্তি চা করিয়া আনিত সে ডাক্তারখানা হইতে ফিরিলেই। আজ সন্ধ্যায় আর কেহ আসিল না। দত্ত মহাশয়ের পুত্রবধূদের অত দায় পড়ে নাই। বিপিন নিজেই একটু চা করিয়া লইল। সংসারের ব্যাপারই এই, চিরদিন কেহ থাকে না, মানিকে দিয়াই সে জানে। জালে জড়াইবে না বলিলেই কি না জড়াইয়া থাকা যায়? কোথা হইতে আসিয়া যে জোটে। সন্ধ্যায় উনুনে হাঁড়ি চড়াইয়া বিপিন রান্নাঘরের বাহিরে আসিয়া খানিক বসিল। বেশ জ্যোৎস্না উঠিয়াছে। 3-4 দিন আগেও শান্তি এই সময়টা তাহাকে চা দিতে আসিয়া গল্প করিয়াছে দাঁড়াইয়া দাঁড়াইয়া, রোজই করিত। আজ সত্যই ফাঁকা ঠেকিতেছে, কিছু ভালো লাগিতেছে না। নিজের মনের অবস্থা দেখিয়া সে নিজেই আশ্চর্য হইয়া গেল। শান্তি তাহার কেউ নয়, দুদিনের আলাপ। এই তো কিছুদিন আগেও সে ভাবিত মানির মতো ভালোবাসা জীবনে আর কাহারও সঙ্গে কখনো হইবার নয়, হইবেও না। মানি ছাড়া আর কাহারও জন্য মন খারাপ হইতে পারে এ কথা কিছুদিন পূর্বেও কেহ বলিলে সে কি বিশ্বাস করিত? এখন সে দেখিয়া বুঝিতেছে মনের ব্যাপার বড়ই বিচিত্র। কেহই বলিতে পারে না কোন পথে কখন তাহার গতি। বৃদ্ধ দত্ত মহাশয় ঠান্ডা লাগিবার ভয়ে আজকাল সন্ধ্যার পর বাহিরে আসেন না। আজ কি মনে করিয়া তিনি বিপিনের রান্নাঘরে আসিয়া পিঁড়ি পাতিয়া বসিয়া খানিক গল্পগুজব করিলেন। শান্তির কথাও একবার তুলিলেন। মেয়েটি আজ চলিয়া গেল, কন্যা সন্তানের মতো সেবা যত্ন কে করে? পুত্রবধূরাও তো আছে, তেমনটি আর কাহারও নিকট পাওয়া যায় না, ইত্যাদি। বিপিন বলিল, শান্তি বড় ভালো মেয়েটি, অমন চমৎকার সেবা আর কারো কাছে পাইনে ডাক্তারবাবু। আমার এই বুড়ো বয়সে এক সময় সত্যই কষ্ট পায় সেবার অভাবে। কিন্তু ও এখানে থাকলে আর ব্রাহ্মণের ওপর বড় ভক্তি। আপনার চাটুকু জলখাবারটুকু ঠিক সময়ে সব দেওয়া, সেদিকে খুব নজর। বাড়িতে যদি কোনো দিন ভালো কিছু খাওয়া তৈরি হয়েছে তবে আগে আপনার জন্যে তুলে রেখে দিত। দত্ত মহাশয় উঠিয়া গেলে বিপিন খাইতে বসিবার উদ্যোগ করিল। এ সময়টা 2-1 দিন শান্তি দালানে জানালায় দাঁড়াইয়া তাহাকে ডাকিয়া বলিত, ও ডাক্তারবাবু, একটু দুধ আজ বেশি হয়েছে আমাদের, আপনার খাওয়া হয়েছে না হয়নি? নিয়ে আসবো? মানি গেল, শান্তি গেল, এই রকমই হয়, কেহ টিকিয়া থাকে না শেষ পর্যন্ত। পরদিন সকালে ডাক্তারখানায় আসিল ভাসানপোতা মাইনর স্কুলের সেই বিশ্বেশ্বর চক্রবর্তী। বিপিন তাহাকে দেখিয়া আশ্চর্য হইল। শেষবার যখন তাহার সঙ্গে দেখা তখন মানিদের বাড়ি সে চাকুরি করে। মানির গল্প করিয়াছিল ইহার কাছে। বিশ্বেশ্বর আক্ষেপ করিয়া বলিয়াছিল, তাহার অদৃষ্টে এ পর্যন্ত কোনো নারীর প্রেম জোটে নাই। বিশ্বেশ্বর কি করিয়া জানিল সে পিপলিপাড়ায় হাটতলায় ডাক্তারখানা খুলিয়াছে। বিশ্বেশ্বর বলিল, আপনি খবর রাখেন না বিপিনবাবু, আমি আপনার সব খবর রাখি। আপনাদের গায়ের কৃষ্ণচক্রবর্তীর সঙ্গে প্রায়ই দেখা হয়। ভাসানপোতায় ওর বড় মেয়ের বিয়ে দিয়েছেন না, তার মুখেই আপনার সব কথা শুনেছি। তা আপনার কাছে এসেছি একটা বড় দরকারি কাজে। আপনাকে একটি রুগী দেখতে এক জায়গায় যেতে হবে। বিপিন বলিল, কোথায়? এখান থেকে ক্রোশ 2 হবে, জেয়ালা বল্লভপুর।
জেয়ালা বল্লভপুর, সে তো চাষাগা, সেখানকার লোককে আপনি জানলেন কি করে? রুগী আপনার চেনা? বিশ্বেশ্বর কেমন যেন ইতস্তত করিয়া বলিল, হ্যাঁ, তা জানাবই কি, চলুন একটু শিগগির করে তাহলে। দুপুরের কিছু পূর্বে দুজনে হাঁটিয়া উক্ত গ্রামে পৌঁছিল। বিপিন পূর্বে এ গ্রামে কখনো আসে নাই, তবে জানিত জেয়ালার বিল এ অঞ্চলের খুব বড় বিল এবং গ্রামখানি বিলের পূর্ব পারে। বিলের মাছ ধরিয়া জীবিকা নির্বাহ করে এরূপ জেলে এবং বাগদি এবং কয়েক ঘর মুসলমান ছাড়া এ গ্রামে কোনো উচ্চবর্ণের বাস নাই। বিশ্বেশ্বর কিন্তু গ্রামের মধ্যে গেল না। বিলের উত্তর পারে গ্রাম হইতে কিছু দূরে একটা বড় অশ্বত্থ গাছ, তাহার তলায় ছোট একটি চালাঘরের সামনে বিশ্বেশ্বর তাহাকে লইয়া গেল। বিপিন বলিল, রুগী এখানে নাকি? হ্যাঁ, আসুন ঘরের মধ্যে, সোজা চলুন, অন্য কেউ নেই। ঘরের মধ্যে ঢুকিয়া বিপিন দেখিল একটি স্ত্রীলোক, জাতিতে বাগদি কিংবা দুলে, ঘরের মেঝেতে পুরু বিচালির ওপর ছেঁড়া কাঁথার বিছানায় শুইয়া আছে। স্ত্রীলোকটি বয়স 24-25 হইবে, রং কালো, চুল রুক্ষ, হাতে কাচের চুড়ি, পরনে ময়লা শাড়ি। জ্বরের ঘোরে রোগিণী বিছানায় এপাশ ওপাশ করিতেছে। বিপিন ভালো করিয়া পরীক্ষা করিয়া বলিল, এর নিমোনিয়া হয়েছে, দুদিকই ধরেছে, খুব শক্ত রোগ, খুব সেবা যত্ন দরকার। বড্ড দেরিতে ডেকেছেন আমাকে, তবুও সারাতে পারি হয়তো, কিন্তু এর লোক কই, খুব ভালো নার্সিং চাই, নইলে। বিশ্বেশ্বর হঠাৎ বিপিনের 2 হাত ধরিয়া কাঁদো কাঁদো সুরে বলিল, বিপিনবাবু, আপনাকে বাঁচিয়ে তুলতে হবে রোগীকে, যে করেই হোক, আপনার হাতেই সব, আপনি দয়া করে। বিপিন দস্তুর মতো বিস্মিত হইল। বিশ্বেশ্বর চক্রবর্তীর এত মাথা ব্যথা কিসের, তাহা ভালো বুঝিতে পারিল না। এ বাগদি মেয়ে মানুষ মরে বাঁচে, তাতে বিশ্বেশ্বরের কি? ইহার আপন আত্মীয় স্বজন কোথায় গেল? বিশ্বেশ্বর বলিল, চলুন গাছতলাটার ধারে মাদুরটা পেতে দিই, ওখানটিতে বসুন, তামাক সাজব। বিপিন গাছতলায় গিয়া বসিল। বিশ্বেশ্বর তামাক সাজিয়া আনিয়া হুঁকাটি বিপিনকে দিবার পূর্বে মলিন জামার পকেট হইতে একটা টাকা বাহির করিয়া বিপিনের হাতে দিতে গেল। বিপিন বলিল, আগে বলুন মেয়েটাকে, আপনি এর টাকা দেবেন কেন? এর লোকজন কোথায়? বিশ্বেশ্বর বলিল, কেন, আপনি শোনেননি কোনো কথা? না, কি কথা শুনব? বিশ্বেশ্বর মাদুরের এক প্রান্তে বসিয়া পড়িল। বলিল, ওর নাম মতি, বাগদিদের মেয়ে বটে, কিন্তু অমন মানুষ আপনি আর দেখবেন না। ভাসানপোতায় ওর বাপের বাড়ি, অল্প বয়সে বিধবা হয়। আপনি তো জানেন, আপনাকে বলেছিলাম, মেয়ে মানুষের ভালোবাসা কি জীবনে কখনোও জানিনি, কিন্তু এখন আর সে কথা বলতে পারিনি ডাক্তারবাবু। ও বাগদি হোক দুলে হোক, ওই আমায় সে জিনিস দিয়েছে যা আমি কারু কাছে পাইনি কোনো দিন। তারপর সে অনেক কথা, ভাসানপোতা স্কুলে চাকরিটি সেই জন্যে গেল, ওকে নিয়ে আমি এই জেয়ালা বল্লভপুরে এলাম। সামান্য কিছু টাকা পেয়েছিলাম স্কুলের প্রভিডেন্ট ফান্ডের, তাতেই চলছিল। আর ও মাছ বেচে, কাঠ ভেঙে, শাক তুলে আর কিছু রোজগার করত। তারপর পুজোর আগে আমি পড়লাম অসুখে, টাকাগুলো ব্যয় হয়ে গেল। ও কি করে আমায় বাঁচিয়ে তুলেছে সে অসুখ থেকে। তারপরে রোজ সকালে ঠান্ডা বিলের জলে শাক তুলে তুলে এই অসুখটা বাঁধিয়েছে। এখন ওকে আপনি বাঁচান। এসব কথা নিয়ে ভাসানপোতায় তো খুব রটনা, আমায় গালাগাল আর কুচ্ছ না করে তারা জল খায় না। তাই বলছি, আপনি শোনেননি কিছু? বিপিন অবাক হইয়া বিশ্বেশ্বরের কথা শুনিতেছিল। এমন ঘটনা সে কখনো শোনে নাই। শুনিয়া তাহার সারা মন বিশ্বেশ্বরের প্রতি বিরূপ হইয়া উঠিল। ছি ছি, ব্রাহ্মণ সন্তান হইয়া শেষকালে কিনা বাগদি মেয়ে মানুষের সঙ্গে, না,
আজ কি পাপই করিয়াছিল সে, কাহার মুখ দেখিয়া না জানি উঠিয়াছিল। সে বলিল, টাকা রাখুন, টাকা দিতে হবে না, কিন্তু দামি ওষুধ কিছু লাগবে। অ্যান্টিফ্লজিস্টিন একটা কিনে আনুন। আমার কাছে নেই, লিখে দিচ্ছি, আনিয়ে নিন। প্রেসক্রিপশন একটা করে দিই, শক্ত রোগ। বিশ্বেশ্বর ব্যাকুলভাবে বলিল, বাঁচবে তো ডাক্তারবাবু? নার্সিং ভালো চাই, আর পথ্যি। বিশ্বেশ্বর বিপিনের হাত ধরিয়া বলিল, ওষুধগুলো আপনি লিখে দিয়ে গেলে হবে না, আনিয়ে দিন। এ গায়ের কোনো লোক আমার কথা শুনবে না। এই ঘটনার জন্যে সবাই বুঝলেন না, কেউ উকি মেরে দেখে যায় না। আপনিই ভরসা ডাক্তারবাবু। বিপিন বিরক্ত হইল। ভালো বিপদে পড়িয়াছে সে নিজে এখন সেই রানাঘাট হইতে অ্যান্টিফ্লজিস্টিন আনিতে যাইবে? টাকাই বা দিতেছে কে? সে বলিল, আমার ডাক্তারখানায় যদি থাকতো তবে আলাদা কথা ছিল, আমার কাছে ওসব থাকে না। আপনি এক কাজ করুন, গরম খোলের পুলটিস দিন। রাই সর্ষের খোল হলে খুব ভালো হয়। তাও যদি না পান, গরম ভাতের পুলটিস দিন। আর আমার ডাক্তারখানায় আসুন, ওষুধ দিচ্ছি। বিশ্বেশ্বর বিপিনের সঙ্গে আবার ডাক্তারখানায় আসিল। ডাক্তার হিসাবে বিপিন এ কথাও ভাবিল যে ওই কঠিন রোগীর মুখে জল দিবার কেহই রহিল না কাছে। বিশ্বেশ্বর যাতায়াতে 4 ক্রোশ হাঁটিয়া ঔষধ লইয়া যাইতে 2 ঘণ্টা তো নিশ্চয় লাগাইবে। এই সময়টা একা পড়িয়া থাকিবে ওই মেয়েটা। পরক্ষণেই ভাবিল, তুমিও যেমন দুলে বাগদি জাত, ওদের কঠিন জান, ওদের এই অভ্যেস। বিশ্বেশ্বর কিন্তু সারা পথ মতি বাগদিনীর নানা গুণ ব্যাখ্যা করিতে করিতে চলিল। অমন মেয়ে হয় না, যেমন রূপ তেমনি গুণ। বিশ্বেশ্বরের গত অসুখের সময় বুক দিয়া সেবা করিয়াছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা খরচ করিতে দেয় না, নিজে শাক পাতা তুলিয়া ঘুনিতে মাছ ধরিয়া বেচিয়া যাহা আয় করে তাহাতেই সংসার চালাইতে বলে। অমন ভালোবাসা বিশ্বেশ্বর কখনো কাহারও কাছে পায় নাই। হঠাৎ বিপিন বলিল, রাধে কে? ওই রাধে, আমি ওর হাতেই খাই, ঢাকবো কেন? যে আমায় অত ভালোবাসে তার হাতে খেতে আমার আপত্তি কি? আমার জন্যে কম ছেড়েছে? ওর বাবা ভাসানপোতা বাগদিপাড়ার মধ্যে মাতব্বর লোক, গোলায় ধান আছে, চাষি গেরস্ত, খাওয়া পড়ার অভাব ছিল না। সে সব ছেড়ে আমার সঙ্গে এক কাপড়ে চলে এসেছে। আর এই কষ্ট এখানে। হিমজলে নেমে শাক তুলে রোজ চিংড়িঘাটার বাজারে বিক্রি করে আসে, কাঠ ভাঙে, মাছ ধরে, ধান ভানে। এত কষ্ট ওর বাপের বাড়ি ওকে করতে হতো না, তাও কি পেট পুড়ে খেতে পায়? আর ওই তো ঘরের ছিঁড়ি দেখলেন। স্কুলের প্রভিডেন্ট ফান্ড থেকে 55টি টাকা পেয়েছিলাম, তার আছে মোট 22টি টাকা। আর ঘরখানা করেছিলাম 10 টাকা খরচ করে। আমার অসুখের সময় ব্যয় হয়েছে 12-13 টাকা। আর বাকি টাকায় বসে বসে খাচ্ছি আজ 4 মাস। তাহলে বুঝুন পেট ভরে খাওয়া জুটবে কোথা থেকে? লোকটার জাত নাই, বাগদিনীর হাতে রান্নাও খায়। স্ত্রীলোকের ভালোবাসার দায়ে কিনা শেষে জাতিকুল বিসর্জন দিল। ঔষধ লইয়া বিশ্বেশ্বর চক্রবর্তী চলিয়া গেল। যাইবার সময় বারবার বলিয়া গেল, কাল একবার বিপিন যেন অবশ্য করিয়া গিয়া রোগী দেখিয়া আসে। বিপিন পরদিন একাই রোগী দেখিতে গেল। জেয়ালা পৌঁছিতে প্রায় বৈকাল হইয়া আসিল। সম্মুখে জ্যোৎস্না রাত। এই ভরসাতেই দুপুরে আহারাদি করিয়া রওনা হইয়াছে। ঘরখানার সামনে গিয়া বিশ্বেশ্বরের নাম ধরিয়া ডাকাডাকি করিয়া উত্তর পাইল না। অগত্যা সে ঘরে ঢুকিয়া দেখিল, ঘরের মধ্যে রোগিণী কাল যেমন ছিল আজও তেমনি অঘোর অবস্থায় বিচালীয় ছেঁড়া কাঁথার বিছানায় শুইয়া আছে। বিশ্বেশ্বরের চিহ্ন নাই কোথাও।
ব্যাপার কি, মেয়েটিকে এই অবস্থায় ফেলিয়া গেল কোথায়? বিপিন বিছানার পাশে বসিয়া রোগিণীকে জিজ্ঞাসা করিল, কেমন আছো? মেয়েটি চোখ মেলিয়া চাহিল, চোখ দুটি জবা ফুলের মতো লাল। অস্ফুট স্বরে বলিল, ভালো আছি। বিপিন থার্মোমিটার দিয়া দেখিল জ্বর প্রায় 104-এর কাছাকাছি। সে জানে রোগীরা প্রায় এই অবস্থায় বলে যে সে ভালো আছে, মাথায় জল দেওয়া দরকার। তাই বাকে দেয়? সে জিজ্ঞাসা করিল, বিশ্বেশ্বর কোথায়? মেয়েটি বিপিনের মুখের দিকে কিছুক্ষণ চাহিয়া রহিল, তারপর টানিয়া টানিয়া বলিল, বিশ্বেশ্বর বাবু কোথায়? বিশ্বেশ্বর? রোগিণী এবার বোধ হয় বুঝিতে পারিল, বলিল, কনে গিয়েছেন? ইহাকে আর কিছু জিজ্ঞাসা করা নিরর্থক বুঝিয়া বিপিন একটা জলপাত্রের সন্ধানে ঘরের মধ্যে ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিল। এখনই ইহার মাথায় জল দেওয়া দরকার। এক কোণে একটা মেটে কলসিতে সম্ভবত খাবার জল আছে। বিপিন সন্ধান করিয়া একখানা মানকচুর পাতা আনিয়া রোগিণীর মাথার কাছে পাতিয়া কলসির জলটুকু সব উহার মাথায় ঢালিল। পরে বিল হইতে আরও জল আনিয়া আবার ঢালিল। বার কয়েক এরূপ করিবার পর রোগিণীর আচ্ছন্ন ভাব যেন খানিকটা কাটিল। বিপিন থার্মোমিটার দিয়া দেখিল জ্বর কমিয়াছে। ডাক্তারি করিতে আসিয়া এ কি বিপদ! এমন হাঙ্গামাতে তো সে কখনো পড়ে নাই। হঠাৎ তাহার মনে পড়িল মানির মুখখানা। এইসব দুঃখী অসহায় রোগার্ত লোকেদের ভালো করিবার জন্যেই তো মানি তাহাকে ডাক্তারি পড়িতে বলিয়াছিল। মেয়েদের সেবা পাইয়া আসিয়াছে সে চিরকাল। ইহাকে ফেলিয়া গেলে মানির, শান্তির, মনোরমার অপমান করা হইবে। কে যেন তাহার মনের মধ্যে বলিল, বিশ্বেশ্বর যদি ইহাকে ফেলিয়া পলাইয়া থাকে তবে এখন উপায়? সে আবার রোগিণীকে জিজ্ঞাসা করিল, বিশ্বেশ্বর বাবু কোথায় গিয়েছে জানো? কতক্ষণ গিয়েছে? মেয়েটি বলিল, জানি নে। বিপিন আর এক কলসি জল আনিতে গেল। জিয়ালার বিস্তৃত বিলের উপর সূর্যাস্তের ঘন ছায়া নামিয়া আসিয়াছে। দক্ষিণ পাড়ে তালগাছের মাথায় এখনো রাঙা রোদ। দূর জলের পদ্মফুলের বনে পদ্মপাতা উল্টিয়া আছে। যদিও এখন পদ্মফুল চোখে পড়ে না। বল্লভপুরের দিকে জেলেরা ডিঙি বাহিয়া মাছ ধরিতেছে। একদল জলপিপি ও পানকৌড়ি জলের ধারে শোলা গাছের বনে গুগলি খুঁজিতেছে। বিপিনের মনে কেমন এক অদ্ভুত ভাবের উদয় হইল। যদি বিশ্বেশ্বর ইহাকে ফেলিয়া পলাইয়াই থাকে তবে তাহাকে থাকিতে হইবে এখানে সারা রাত। অর্থ উপার্জন করিলেই কি হয়? তাহার বাবা বিনোদ চাটুর্যে কম উপার্জন করেন নাই। অসৎ উপায়ে উপার্জিত পয়সা বলিয়াই টেকে নাই। কাহারও কোনো উপকার হয় নাই তাহা দিয়া। ঘরে রোগীর পথ্য কিছু নাই। ডাব ও ছানার জল খাওয়ানো দরকার এরকম রোগীকে। কিছুই ব্যবস্থা নাই। বিপিন নিকটবর্তী দুলেপাড়া হইতে একটি লোক ডাকিয়া আনিল। বলিল, গোটা কতক ডাব নিয়ে আসতে পারবে? দাম দেব। লোকটা বলিল, বাবু, আপনাকে আমি চিনি, আপনি পিপলিপাড়ার ডাক্তারবাবু, দাম আপনাকে দিতে হবে না। তবে বাবু, ডাব রাত্রিরে পারা যাবে না তো? তা আপনি কেন? সে বামুন ঠাকুর কোথায় গেল? দেখুন তো বাবু, মেয়েডারে টুইয়ে ঘরের বার করে নিয়ে এসে তিনি এখন পালালেন নাকি? এই রে কি ভদ্রলোকের কাজ! এক প্রহর রাত্রে বিশ্বেশ্বর আসিয়া হাজির হইল। সে ফেলিয়া পালায় নাই। চিংড়িঘাটার বাজার হইতে কিছু ফল, খৈল ও সাবু মিছরি কিনিতে গিয়াছিল। বিপিনকে দেখিয়া বলিল, আপনি এসেছেন, বড় কষ্ট দিলাম আপনাকে। আপনি বলে গেলেন খোলের পুলটিস দিতে, এখানে পেলাম না, তাই বাজারে গিয়েছিলাম এই সব জিনিসপত্র আনতে। কতক্ষণ এসেছেন? দুজনে মিলিয়া সারা রাত রোগীর সেবা করিল। সকালের দিকে বিপিন বলিল, আমি ডাক্তারখানা খুলব গিয়ে,
বসুন আপনি, একে একা ফেলে কোথাও যাবেন না, আমি ওবেলা আবার আসব। একটা অদ্ভুত আনন্দ লইয়া সে ফিরিল। এই সব পল্লী অঞ্চলের যত অসহায় দুস্থ লোকেদের সাহায্য করিবার জন্যই যেন সে জীবন উৎসর্গ করিয়াছে, এই রকমের একটা মনোভাব সারা পথ তাহাকে নিজের চোখে মহৎ ও উদার করিয়া চিত্রিত করিল। আবার ওবেলা যাইতে হইবে, বিশ্বেশ্বর চক্রবর্তীর নীচ জাতিয়া প্রণয়িনীকে বাঁচাইয়া তুলিতে হইবে। দুজনেই ওরা নিতান্ত দুস্থ অসহায়। যদি কখনো মানির সঙ্গে দেখা হয়, তবে সে তাহার সম্মুখে দাঁড়াইয়া কৃতজ্ঞতার সহিত বলিতে পারিবে, আমায় মানুষ করে দিয়েছ মানি, সেই গরিব অসহায় মেয়েটির রোগশয্যার পাশে তুমিই আমার মনের মধ্যে ছিলে। সেই দিনই রাত্রে বিশ্বেশ্বর চক্রবর্তীর ক্ষুদ্র খড়ের ঘরে বসিয়া সে বিশ্বেশ্বরকে জিজ্ঞাসা করিল, আচ্ছা বিশ্বেশ্বর বাবু, আত্মীয় স্বজন ছাড়লেন এর জন্যে, চাকরিটা গেল, জিয়ালা আর বিলের ধারে এইভাবে রয়েছেন, এতে কষ্ট হয় না? কি আর কষ্ট, বেশ আছি এখন, যদিও বেঁচে ওঠে তবে। ও আমায় যা দিয়েছে, আমার নিজের সমাজে বসে আমাকে তা কেউ দিয়েছে? দেয়নি মানে কি, বিয়ে করলেই তো পারতেন। আমার সাহস হয়নি ডাক্তারবাবু, সামান্য পণ্ডিতি করি, ভাবতাম সংসার চালাতে পারবো না, এ নিজের দিক মোটেই ভাবিনি বলেই আমার সঙ্গে চলে আসতে পেরেছে। শুধু তাই নয়, আমি ব্রাহ্মণ ও বাগদি, আপনাকে অন্য চোখেই দেখত। কারণ আপনি উচ্চবর্ণের, কি করে আপনি আলাপ করলেন এর সঙ্গে? আমাদের স্কুলের কাঁঠাল গাছ ওর বাবা জমা রেখেছিল, তাই ও আসতো কাঁঠাল পাড়তে, এই সূত্রে আলাপ। এখন ওর অসুখ, ওর চেহারা বেশ ভালো দেখতে, যদি বেঁচে ওঠে তবে দেখবেন ওর মুখের এমন একটা শ্রী আছে। বিপিন অন্য কথা পারিল, সে নিজের অভিজ্ঞতা হইতেই জানে, প্রণয়ীদের মুখে প্রণয়িনীদের রূপগুণের বর্ণনায় আদি অন্ত নাই। হইলই বা বাগদি বা দুলে, প্রেম মানুষকে কি অন্ধই করে। বিশ্বেশ্বরের উপর বিপিনের করুণা হইল। তাহার সারা জীবনের তৃষ্ণা, এ অবস্থায় পানাপুকুরের জলও লোকে পান করে তৃষ্ণার ঘোরে। বিপিন বলিল, এর বাড়িতে আপনার লোকজনের কাছে খবর পাঠান, যদি ভালো মন্দ কিছু হয় তারা আপনাকে দোষ দেবে। এরও তো ইচ্ছে হয় আপনার লোকেদের সঙ্গে দেখা করতে। তারা কেউ আসবে না, ওর বাবা অবস্থাপন্ন চাষি গেরস্ত, তারা বলেছে ওর মুখ দেখবে না আর। অনেক রাত্রে বিপিন একবার জল তুলিতে গেল বিলে, ধপধপে জ্যোৎস্না চারিদিকে, অদ্ভুত শোভা, স্তব্ধ গভীর নিশীথি নীর। পদ্মবনে রাত জাগা সরালো পাখি ডাকিতেছে। দূরে বিলের ধারে জেলেদের মাছ চৌকি দেওয়ার কুড়ের কাছে কাঠকুটো জ্বালিয়া আগুন করিয়াছিল, এখন প্রায় নিভিয়া আসিতেছে। বিশ্বেশ্বরের দুর্ভাগ্য, হয়তো মেয়েটি আজ শেষ রাত্রে কাবার হইবে। বিশ্বেশ্বরকে বিপিন সে কথা বলে নাই। জ্বর অতি দ্রুত নামিতেছে, ক্রাইসিস আসিয়া পড়িল, নারীর অবস্থা অত্যন্ত খারাপ। বিপিন যাহা করিবার করিয়াছে, আর করিবার উপযুক্ত তোড়জোড় নাই তাহার, বাঁচানো যাইবে না। এই স্তব্ধ রাত্রির সীমাহীন রহস্য তাহার মনকে অভিভূত করিল। বিপিন কখনো ওসব ভাবে না, তবুও মনে হইল মেয়েটি আজ কোথায় কত দূরে চলিল, তখনও কি সে যাতে বাগদি থাকিয়া যাইবে? উচ্চবর্ণের প্রতি প্রেমের দায়ে তাহার এই যে স্বার্থত্যাগ, ইহা কি সম্পূর্ণ বৃথা যাইবে? কোথাও কোনো পুষ্পমাল্য অপেক্ষা করিয়া নাই কি তাহার সাদর অভিনন্দনের জন্য? মানি যদি থাকিত, এসব কথা তাহার সঙ্গে বলা চলিত। মানি সব বোঝে, সে বুদ্ধিমতী মেয়ে, শান্তি সেবা পরায়ণা বটে, কিন্তু তাহার শিক্ষা নাই। সে খাওয়াইতে জানে বটে,
কিন্তু তাহার সঙ্গে কথা বলিয়া সে আনন্দ পাওয়া যায় না। মানি আজ কোথায় কিভাবে আছে, আর কখনো তাহার সঙ্গে দেখা হইবে না। যাক, সে যেখানেই থাক, সে বাঁচিয়া আছে। নিউমোনিয়ার ক্রাইসিস খড়গ লইয়া বলি দিতে উদ্যত হয় নাই তাহাকে। সে বাঁচিয়া থাকুক, দেখিবার দরকার নাই। পৃথিবীর মাটি মানির পায়ে স্পর্শ পায় যেন, মাটিতে মাটিতেও যেন যোগটা বজায় থাকে। শেষ রাত্রে চাঁদ ডোবা অন্ধকারের মধ্যে একদিকে বিপিন, অন্যদিকে বিশ্বেশ্বর ধরিয়া মৃতদেহকে কুটিরের বাহির করিল। বিলের চারিধারে ঘনীভূত কুয়াশা। শ্মশান বিলের ওপারে প্রায় 1 মাইল ঘুরিয়া যাইতে হয়। বিপিনের খাতিরে বল্লভপুরের বাগদিপাড়া হইতে 2 জন লোক আসিল। বিপিন এবং বিশ্বেশ্বরও ধরিল সৎকারের কোনো ত্রুটি না হয়, প্রেমের মান রাখা চাই। বিপিনের দৃষ্টি সেদিকে। স্নান করিয়া যখন বিপিন ফিরিল তখন বেলা প্রায় 11টা। দত্ত মহাশয় বলিলেন, ও ডাক্তারবাবু, কোথায় ছিলেন কাল রাত্রে? রোগী ছিল। শান্তি যে আপনার জন্যে শ্বশুরবাড়ি থেকে করকমের আচার পাঠিয়ে দিয়েছে। যে গাড়োয়ান গাড়ি নিয়ে গিয়েছিল সে কাল রাত্রে ফিরে এসেছে কিনা, সেই গাড়িতেই আপনার জন্যে 1 হাঁড়ি আচার আলাদা করে। ব্রাহ্মণের ওপর বড্ড ভক্তি আমার মেয়ের। বিপিন যেন শক্ত মাটি পাইল অনেকক্ষণ পরে। শান্তি আছে, সে স্বপ্ন নয়, মায়া নয়, সে দেহমুক্ত জীবাত্মা নয়। শান্তি তাহাকে আচার পাঠাইয়াছে, আবার হয়তো একদিন আসিয়া হাজির হইবে, আবার চা করিয়া আনিয়া দিবে তাহার হাতে। হতভাগ্য বিশ্বেশ্বর। সন্ধ্যার পূর্বে সে আবার বল্লভপুর গেল। বিশ্বেশ্বর কি অবস্থায় আছে একবার দেখা দরকার। গিয়া দেখিল ঘরের দোর খোলা। বাহির হইতে উকি মারিয়া দেখিল ঘরের মধ্যে বিশ্বেশ্বর ভাত চড়াইয়াছে। বিশ্বেশ্বর বলিল, কে? বিপিন ঘরে ঢুকিয়া বলিল, আমি। এখন অবেলায় রাঁধছেন যে? বিশ্বেশ্বরকে দেখিয়া মনে হয় না সে কোনো শোক পাইয়াছে। বলিল, আসুন ডাক্তারবাবু, সারাদিন খাওয়া হয়নি, ঘরদোর গোবর দিয়ে নিকিয়ে নিলাম। রুগীর ঘর, বুঝলেন না? আবার নিয়ে এলাম এই সব করে। তখন বেলা 3টে, তারপর এই ভাত চড়িয়েছি। এইবার 2টো খাবো, বড় খিদে পেয়েছে। বিপিন চাহিয়া দেখিল ঘরের কোথাও কোনো বিছানা নাই। যে ছেঁড়া কাঁথা ও বিচালির শয্যায় রোগিণী শুইয়া থাকিত তাহা সবের সঙ্গে গিয়াছে। এখন এই ঠান্ডা রাত্রে বিশ্বেশ্বর শুইবে কিসে? ওই একটিমাত্র বিছানায় সম্বল ছিল নাকি? বিশ্বেশ্বর ভাত নামাইয়া বড় একখানা কলার পাতা ঢালিল। শুধু 2টি বড় বড় করলা সিদ্ধ ছাড়া খাইবার অন্য কোনো উপকরণ নাই। তাহা দিয়াই সে যেমন গোগ্রাসে ভাত গিলিতে লাগিল। বিপিন বুঝিল লোকটার সত্যই অত্যন্ত ক্ষুধা পাইয়াছিল বটে। বেচারি চাকুরিটা হারাইয়া বসিল প্রেমের দায়ে পড়িয়া। এখন খাইবেই বা কি, আর করিবেই বা কি? তাও এমন অদৃষ্ট, একুল ওকুল দুকুলই গেল। প্রথম যখন খাইতে আরম্ভ করিয়াছিল তখন বিশ্বেশ্বর তত কথা বলে নাই। 2টি করলা সিদ্ধের মধ্যে একটা করলা সিদ্ধ দিয়া আন্দাজ অর্ধেক পরিমাণ ভাত খাওয়ার পরে বোধ হয় তাহার কিঞ্চিত ক্ষুণ্ণিবৃত্তি হইল। বিপিনের দিকে চাহিয়া হাসিয়া বলিল, আজ দিনটা কি বিপদের মধ্যে দিয়েই কেটে গেল। এক দিন অমন হয়। বড্ড খিদে পেয়েছিল, কিছু মনে করবেন না। বিপিন বলিল, তা তো হলো, কিন্তু আপনি এখন শোবেন কিসে? বিছানা তো নেই দেখছি। ও কিছু না, গায়ের কাপড়খানা আছে বেশ মোটা, শীত ভাঙে খুব। আর 2 আঁটি বিচালি চেয়ে আনবো এখন পাড়া থেকে। না, চলুন আমার ওখানে রাত্রে শুয়ে থাকবেন। এমন কষ্টে কি কেউ শুতে পারে? না না, কোনো দরকার নেই ডাক্তারবাবু। ও আবার কষ্ট কিসের? ওসব কষ্টকে কষ্ট বলে ভাবিনে।
দিব্যি শোবো এখন, একটু আগুন করব ঘরে। তবে প্রথম দিনটা হয়তো একটু ভয় ভয় করবে। আমি আপনার ঘরে থাকবো আজ আপনার সঙ্গে? কোনো দরকার নেই, আপনি না হয় একদিন শুয়ে রইলেন, কিন্তু আমাকে সইয়ে নিতে হবে তো। সে তো ভালোবাসতো আমায়, তার ভূত এসে আমার গলা টিপবে না। আচ্ছা সত্যি ডাক্তারবাবু, কোথায় সে গেল বলুন তো? নিন, আপনি খেয়ে নিন, ওসব কথা পরে হবে এখন। বিশ্বেশ্বর খাওয়া শেষ করিয়া তামাক সাজিল, নিজে 2-4 বার টানিয়া বিপিনের হাতে হুকাটি দিল। বিপিন প্রথম দিন ইতস্তত করিয়াছিল, লোকটা বাঘদিনীর হাতে রান্না খায়, ইহার জাত নাই, এ হুকায় তামাক খাইবে কিনা। কিন্তু কেমন একটা করুণা ও সহানুভূতি তাহার মনে আশ্রয় লইয়াছে। সে যেমন ইহার প্রতি, তেমনি ছিল ইহার মৃতা প্রণয়িনীর প্রতি। সুতরাং এখন ও কথা তাহার আর মনেই ওঠে না। বিপিন বলিল, এখন কি করবেন ভেবেছেন? একটা পাঠশালা করব ভাবছি, এই জিয়ালা বল্লভপুরে। অনেক নিকিরি আর জেলেমালোর বাস, ওদের ছেলেপিলে নিয়ে একটা পাঠশালা খুললে চলবে না? ওদের সঙ্গে কথা হয়েছে কিছু? কথা এখনো তুলিনি কিছু। কাল একবার পাড়ার মধ্যে গিয়ে 2-1 জনের কাছে পারি কথাটা। বিপিন বুঝিল ইহা নিতান্তই অস্থির পঞ্চকের ব্যাপার, কিছুই ঠিক নাই। কোথায় বা পাঠশালা, কোথায় বা ছাত্রদল, ইহার মস্তিষ্কে ছাড়া তাহাদের অস্তিত্ব নাই কোথাও। আচ্ছা ডাক্তারবাবু, আপনি ভূত মানেন? না, যা কখনো দেখিনি তা কি করে মানব? ওসব আর ভেবে কি করবেন বলুন? বিশ্বেশ্বর হঠাৎ কাঁদিয়া ফেলিল। বিপিন অবাক হইয়া গেল, পুরুষ মানুষ এভাবে কাঁদিতে পারে, তাহা সে নিজেকে দিয়া অন্তত ধারণাই করিতে পারিল না। ভালো বিপদে ফেলিয়াছে তাহাকে বিশ্বেশ্বর পণ্ডিত। দুঃখ হইল, লোকটার লাগিয়াছে খুব, লাগিবারই কথা বটে। কে জানে, হয়তো মনের দিক দিয়া মানির সঙ্গে তাহার সে সম্বন্ধ, মৃতার সহিত ইহারও সেই সম্বন্ধ ছিল। হতভাগ্য বিশ্বেশ্বরের প্রতি সে অবিচার করিতে চায় না। ইহাকে একা এই শোকের মধ্যে ফেলিয়া যাইতে তাহার মন সরিল না। রাত্রিটা বিপিন রহিয়া গেল।